নমস্কার, ৫টার ৫ মিনিট নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে এবার জালিয়াতি যোগ রাজগঞ্জের ভিডিও। ঠিক 2017-য় পিএসসির পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় প্রথম হওয়ার দাবি করা হয়, আর সেই দাবির পর আরটিআই প্রিলিমিনারিতে ফেল, সংশোধিত তালিকায় ফের নাম আসে প্রশান্তর। আর এখানেই প্রশ্ন, কিভাবে সংশোধিত তালিকায় নাম? অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, ডব্লিউবিসিএস এর পরীক্ষা, সেই পরীক্ষা আমরা জানি একাধিক ধাপে হয়, প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপর মেন্স, তারপর ইন্টারভিউ। তো সেই পরীক্ষায় যদি প্রথম ধাপ যেটা প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামে যদি ফেল করেন তাহলে কি করে প্রথম? এখানে তো প্রশ্ন আসছে সামনে। তো এখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, তার কারণ আরটিআই উত্তরে একেবারে জালিয়াতি একেবারে প্রকাশ্যে উঠে আসে। তার কারণ 2017 সালের ডব্লিউবিসিএস যে এক্সিকিউটিভ পরীক্ষার সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের তালিকা দেওয়া হয়, সেখানে থেকে 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে প্রশান্ত বর্মনের রোল নাম্বার, যেখানে 1700-353 সফলদের তালিকায় কিন্তু একেবারে ছিল না, কিন্তু রোল নাম্বার দেখা যাচ্ছে 1700-333। পরে দেখা যাচ্ছে রোল নাম্বার ছিল সেটি 1700-375। এবং 2017 সালে 21 এপ্রিল কিন্তু একেবারে সফল তালিকায় সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন, এবং সংশোধনী প্রকাশের রোল নাম্বার কিন্তু দেখা যাচ্ছে 1700-353 এই আমার যুক্ত করা হয়। যদিও কিভাবে রোল নাম্বার যুক্ত করা হলো, তালিকায় কিভাবে ঢুকলো, কোন নথি কমিশন এই নথি কিন্তু ইতিমধ্যেই কমিশন খুঁজে পাচ্ছে না। এবং আরও সুনিশ্চিত হওয়ার জন্যই কিন্তু একবারে তথ্য পাওয়ার জন্য কম্পিউটার সার্ভার পরীক্ষা করা হয় এবং দেখা হয় প্রশান্ত বর্মন ডব্লিউবিসিএস পরীক্ষায় যেটা দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ প্রিমিয়ারে কিন্তু একেবারে প্রিলিমিনারি 6.865% নম্বর পেয়েছিল, আর মেরিট লিস্টে একবারে প্রশান্ত বর্মনের নাম্বার ছিল 80,947। আর এখানেই প্রশ্ন হচ্ছে, এবছর ডব্লিউবিএস যে পরীক্ষা এক্সিকিউটিভ মেন পরীক্ষার সুযোগ পেয়েছিল মাত্র 7,921 জন। আর এখানেই কিন্তু একেবারে পুরো বিষয়টি প্রকাশ্য হয়ে যাচ্ছে আরটিআই উত্তরেও যে জালিয়াতি হয়েছিল এবং এইভাবেই যে তিনি চাকরি পেয়েছিলেন, এই গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যেই প্রশান্ত বর্মন যে ভিডিও তার ঘটনা কিন্তু একবারে প্রকাশ্যে উঠে আসছে। একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অপহরণ খুনের পর এবার জালিয়াতির অভিযোগ, এবার সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, একের পর এক অভিযোগ ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। পাল্টা বারবার ষড়যন্ত্রের তত্ত্ব ভিডিও প্রশান্ত বর্মনের, শোনাবো আপনাদের। আমি ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম, তখন থেকে আমার পিছনে লেগেছিল, আজও লেগবে। আমি আগামী দিনের একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে, এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। সোনা ব্যবসায়ী খুনের জেরায় এবার বিস্ফোরক দাবি ধৃতদের। 28 অক্টোবর অপহরণ, নিউ টাউনের ফ্ল্যাটে মারধর করা হয়, 6 জন মিলে মারধর বলে স্বীকার করছে ধৃত 2। আরো একবার আপনাদেরকে জানাবো, বিস্ফোরক দাবি ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, এই জিজ্ঞাসাবাদে ঠিক কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? তো স্বর্ণ ব্যবসায়ী যে একবারে খুনের ঘটনা, এই ঘটনায় 2 জনকে পুলিশের পক্ষ থেকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, এবং এই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু একবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই যে গোটা ঘটনা, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করার পরবর্তী ক্ষেত্রে নিউ টাউনের যে ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছিল, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে বলা হচ্ছে 6 জন মিলে কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছিল, এবং ভিডিও নিজে একেবারে বেল্ট দিয়ে চর ঘুষি লাথি মারছিলেন বলে এমনটা সরাসরি অভিযোগ করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে ভিডিও যে নিজে মারধর করেছেন, পাশাপাশি আরও 6 জন সঙ্গে তার ছিল, গোটা 6 জন মিলেই কিন্তু একেবারে স্বর্ণ ব্যবসায়ীর মারধর যখন করে, ঠিক সেই সময়ের মুহূর্তে যখন একজন মাথায় আঘাত করে পিছন দিক দিয়ে, তারপরেই কিন্তু তার চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে, সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপরেই মৃত্যু নিশ্চিত হয়ে তারা বুঝতে পারে। এরপরে ভিডিও জানায় যে গাড়ি ব্যবহার করতে গাড়িতে করে, নীলবাতি গাড়িতে করে দেহ নিয়ে একেবারে যাত্রাগাছি খাল সংলগ্ন এলাকায় সেখানে ফেলা হয়, এবং এরপরে সেই গাড়িতে করেই আবার নিউ টাউনের ফ্ল্যাটে চলে আসে। এই যে গোটা ঘটনা কিন্তু ভিডিওর নির্দেশে হয়েছিল মারধর, এবং তারা জানাচ্ছে একেবারে খুনের কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল
চুরি যাওয়া সোনা উদ্ধার এবং মারধরের, কিন্তু একেবারে মারধরের মুহূর্তের সময় কিন্তু যখন তাকে আঘাত পায় তারপরে তার মৃত্যুর ঘটনা ঘটে। এই যে গোটা ঘটনার পরে ভিডিও জানিয়েছিল কোনো কিছু হবে না, তিনি গোটা বিষয়টি দেখে নেবেন, কিন্তু শেষমেশ দেখা যায় ভিডিও এবং তার যে বন্ধু যিনি গ্রেপ্তার হয়েছেন তুফান থাপা, তারা কিন্তু দুজনেই পরের দিন 29 তারিখ সন্ধ্যা 6:10 বিমান, সেই বিমানে করে কিন্তু একেবারে পৌঁছে যান এখান থেকে, অর্থাৎ নিউ টাউন যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে ক্যাব ব্যবহার করেন এবং তারপরে এয়ারপোর্টে পৌঁছন। নিজের যে গাড়ি নীলবাতি গাড়ি, সেক্ষেত্রে সেই গাড়ি আর ব্যবহার করেন না। এই গোটা যে ঘটনা, সেই ঘটনার যে ষড়যন্ত্র যেভাবে মারধর করা হয়েছিল, গোটা পরিকল্পনা কিন্তু ভিডিও করেছিল একেবারে যারা জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তি, তার অভিযুক্ত, তারা জিজ্ঞাসাবাদে স্পষ্ট করছে। এবং এই ঘটনায় 6 জন মিলে যে মারধর করা হয়েছিল, সেই মারধরের মুহূর্তে সবথেকে বেশি মারধর করেছিলেন ভিডিও প্রশান্ত বর্মন, বেল্ট দিয়ে নিজের মারধর করেছিলেন, মাথায় আঘাত করার মতো ঘটনা ঘটেছিলেন, তারপরেই কিন্তু এই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, এমনটাই জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো উঠে আসছে। একেবারেই বিপদ বুঝে চিনতে অস্বীকার, 2 ঘনিষ্ঠের গ্রেফতারি নিয়ে মুখে কুলুপ ভিডিওর অনেকের সঙ্গেই ঘনিষ্ঠতা থাকে বলে তিনি দাবি করছেন। সোনা ব্যবসায়ী খুনে এখনো অধরা অভিযুক্ত ভিডিও। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি, আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসেবে চিনবে। যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও, তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ এবার পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি। অনেকের প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়ে কি ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে, এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে ভিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে, এই যে ভদ্রলোক কি এসেছিলেন, হ্যাঁ কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি, আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার যেছে না, গাড়ি দিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? হাতে একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি ভিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন
তাঁরাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রাজগঞ্জের বিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট, নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের এসআইআর চলাকালীন বিডিওর অনুপস্থিতি নিয়ে এবার রিপোর্ট তলব। এসপি ও পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সিইও দফতরে রিপোর্ট জানালেন জলপাইগুড়ির ডিএম। পুলিশের রিপোর্ট দ্রুত দিতে ডিএমকে নির্দেশ কমিশনের। নজর রাখবে এবার 2 কোটির প্রতারণা শিকার ইসকন। ধর্মীয় বই কেনার বরাত দিয়ে এবার প্রতারিত। ইসকনকে বই বিক্রির বরাত পেতে কারসাজি, বরাতের থেকে কম বই দিয়ে বেশি বিল, এমনটাই অভিযোগ সামনে আসছে। কিভাবে প্রতারিত ইসকন, বিস্তারিত জানবো। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেবরাজ ভট্টাচার্য নামে একজন ধর্মীয় বই সাপ্লাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে সেক্টর শহরের থানার তরফে। ইসকনের তরফে এই দেবরাজ ভট্টাচার্য এবং তার অ্যাসোসিয়েটদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল সেক্টর শহরের থানায়। ইসকনের কি অভিযোগ? ইসকনের অভিযোগ তারা 2 কোটি টাকার প্রতারিত হয়েছে বা তারা প্রতারণার শিকার হয়েছেন। তাদের যে ভক্ত ফুল রয়েছে বা ভক্তদের জন্য যে বই, ধর্মীয় বই তারা দিয়ে থাকেন, সেই সমস্ত বই বিভিন্ন পাবলিকেশনের কাছ থেকে সে সমস্ত বই অর্ডার দিয়ে ছাপানো হয় বা কেনা হয়। সেক্ষেত্রে দেবরাজ ভট্টাচার্য যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই দেবরাজ ভট্টাচার্য এবং তার অ্যাসোসিয়েটদের ইসকনের তরফে বইয়ের বরাদ্দ, ধর্মীয় গ্রন্থের বরাদ্দ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সংখ্যায় বইয়ের বরাদ্দ দেওয়া হয়েছিল সেই সংখ্যায় বই না দিয়ে ভুয়ো বিল জমা দিয়ে ইসকনের থেকে তারা যে টাকা তুলেছিলেন তাতে দেখা যাচ্ছে, তাদের যে অডিট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 2 কোটি টাকার কিন্তু হিসেবের গড়মিল। সেক্ষেত্রে 2 কোটি টাকা দেওয়া হয়েছিল যে দেবরাজ ভট্টাচার্যকে, কিন্তু যে সংখ্যায় বই তাদের পাওয়ার কথা ছিল সেই সংখ্যায় বই পায়নি। এবং এই মর্মে কিন্তু সেক্টর শহরের থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল ইসকনের তরফে এবং তদন্ত শুরু করা হয়েছিল সেক্টর শহরের থানা পুলিশের তরফে। তবে তোমাকে জানিয়ে রাখবো 2019 সালে এই অভিযোগ দায়ের হলো। গতকাল এই দেবরাজকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে কলকাতা পুলিশ, কারণ 2019 অভিযোগ দায়ের হওয়ার পর থেকে দেবরাজ গা ঢাকা দিয়েছিলেন। চলতি সপ্তাহে দেবরাজ কলকাতা ফিরলে তাকে ট্র্যাক করা হয় এবং ব্রিজ পার্ক এলাকা থেকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে ব্যাংশাল করে তুললে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আবেদন জানানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে। কারণ দেবরাজের সঙ্গে আরো এই ঘটনা জড়িত রয়েছে বলে তার কলকাতা পুলিশ মনে করছে। এই কারণে দেবরাজকে জেরা করে একেবারে তথ্য সন্ধান করতে চাইছে কলকাতা পুলিশ। তাই 2 কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন? এরকম ভুল খবর। এটা আপনার যে বই দেওয়ার কথা ছিল সেই বই আপনি দেননি, কিন্তু ফর্জ বিল বানিয়ে 2 কোটি টাকা নিয়েছেন। না, ভুল কথা, ভুল খবর এগুলো। সরাসরি অভিযোগ আনছে ইসকন, আপনি 2 কোটি টাকা আপনি ফর্জ ওদের সাথে ভুয়ো বিল দিয়ে টাকা নিয়েছেন, কিন্তু বই সাপ্লাই করেননি, অডিটে ধরা পড়েছে। অন্যদিকে আবার 200 কোটির প্রতারণা, আয়ের টোপে স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে জালিয়াতি করা হয়েছে। দক্ষিণ আসানসোলে চাঞ্চল্য করে এই অভিযোগ। ঠিক কিভাবে এই প্রতারণা? দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, দেখো, একেবারে আসানসোল উত্তর এলাকায় চিটফান্ডের দুর্নীতি সামনে আসার পরই এবার আসানসোল দক্ষিণ এলাকায় দুর্নীতির কথা সামনে এলো। প্রায় 200 কোটি টাকা দুর্নীতি করা হয়েছে এবং প্রতারণা করা হয়েছে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে সংস্থার পক্ষ থেকে কি কম টাকা বিনিয়োগ করে তাদেরকে স্বনির্ভর করা তোলা হবে এবং খুব কম সময়ে তাদেরকে অতিরিক্ত লাভ দেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পরে কিন্তু সাধারণ মানুষ টাকা বিনিয়োগ করে। শুধু এই রাজ্য নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং বিহারেরও বিভিন্ন জেলার মানুষরা বিনিয়োগ করে
এবং যখন মেয়াদ শেষ হয় তাদেরকে সাধারণ মানুষ যখন টাকা ফেরত পাওয়ার কথা তখন কিন্তু সংস্থার পক্ষ থেকে টাকা দেওয়া হয় না। চাপ দেওয়া হলে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়, সেই চেক কিন্তু পরে বাউন্স করে। এই চেক তুলে দেওয়া হয়, প্রায় 2000 চেক তুলে দেওয়া হয় বিভিন্ন আমানতকারীদেরকে। সেই বাউন্স হওয়ার পরে যখন আসানসোলে এসে তারা দেখতে পায় সংস্থা দপ্তরে তালা মারা, এরপরেই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমানতকারীরা আসানসোল দক্ষিণ থানার পুলিশ কাছে বিধায়ক অগ্নিমিত্রার সাহায্যে অভিযোগ দায়ের করেছে এবং বিধায়ক জানিয়েছে 7 দিনের মধ্যে যদি পুলিশ এই অভিযুক্তদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। ঠিক যখন আসানসোল উত্তর এলাকায় প্রতারণার ঘটনা সামনে এসছে তার দিন কয়েকের মধ্যে আসানসোল দক্ষিণে কিন্তু চিটফান্ডে দুর্নীতির ঘটনা সামনে এসছে প্রায় 200 কোটি টাকা। বেশ, प्रत्येक लोग से 10 लाख 20 लाख 50 लाख प्रत्येक हेड लोग है, 200 करोड़ प्लस है। 1.5 साल से ऑफिस क्लोज करके रखा, चेक दिया हम लोग हमेशा 3 बार करके बाउंस भी हो गया सर। 2000 प्लस चेक दिया गया है सर। उनके आवाज पे भी नोटिस वगैरह सब कुछ गया सर, बट उनको इनसे क्या ही मतलब है हमको तो समझ में नहीं आ रहा सर। बहुत खून पसीने की मेहनत की पैसा तो लगाया, लेकिन आज तक अभी तक नहीं मिला। एक पैसा लगाया है हमने जो लगाया है कम से कम सर 9.5 लाख से ओवर लोग का पैसा लगा हुआ है आपके हिसाब से, आपके एरिया का 5,500 लोगों का। ये टोटल अमाउंट इनका कितना हो पाएगा? टोटल अमाउंट होता है तो 200 करोड़ से एबव। প্রায় 2000 চেক বাউন্স করেছে এবং এই দু ভাই যাদের নাম করলাম, এই নাদিম এবং ফাইয়াজ, তারা সরকারি টিচার। তাই আজকে আমরা এখানে এফআইআর করেছি। আসানসোল নর্থ পুলিশ স্টেশনেও এফআইআর হয়েছে, কেউ অ্যারেস্ট হয়নি। যে 200 কোটি চিট ফান্ড, হাজার হাজার মানুষকে ঠকিয়ে যে চিট ফান্ড চালাচ্ছে, তৃণমূল সরকারের মন্ত্রীদের নেতাদের আশীর্বাদ নেই, সাপোর্ট নেই, পুলিশের সাপোর্ট নেই, প্রশাসনের সাপোর্ট নেই, এটা হতে পারে না।